এই ভিডিওতে আমি ক্লাস 12 সেমিস্টার 3 এর রায় ও মার্টিনের যে প্রশ্ন বিচিত্রা 2026 সালে আজ বেরিয়েছে, সেই প্রশ্ন বিচিত্রা থেকে তোমাদেরকে স্পর্শক ও অবিলম্ব সংক্রান্ত যে প্রশ্নগুলো আছে, ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে, তোমাদেরকে পরপর সলভ করে দেখাবো। প্রথম যে প্রশ্নপত্রটা আছে তোমাদের মডেল যে প্রশ্ন পেপার 1 পেজ নাম্বার 387 28 নম্বর যে অঙ্কটি আছে, তো 28 নম্বর অঙ্কে তোমার বলা হয়েছে যে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 5x অধিবৃত্তের একটি অবিলম্ব এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে অবিলম্বটির পাদবিন্দু স্থানাঙ্ক কি হবে সেটি তোমাকে বের করতে হবে। আশা করি তোমাদের কাছে রায়ান মার্টিনের প্রশ্ন বিচিত্রা আছে, তার 387 নম্বর পেজটা অবশ্যই খুলে রাখবে। আর যাদের কাছে নেই তারা প্রশ্নটি ভিডিওটি পজ করে অবশ্যই খাতায় লিখে নেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। চলো এবার তোমাদের অঙ্কটি সলভ করে দেখায়। তো পেজ নাম্বার 387 এর তোমাদের যে অঙ্কটি 28 নম্বর যে অঙ্কটি যেটা বললাম আর কি, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু তোমার আছে 5x। তো ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 5x অধিবৃত্তের এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে অবিলম্বটির পাদবিন্দু। তা ধরি অবিলম্বটির পাদবিন্দু তোমার, যেহেতু এটি অধিবৃত্ত, এটাকে যদি তুমি স্ট্যান্ডার্ড ফর্মে লেখো তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x, এ মানে কত হবে 4 ইন্টু 5/4 কমা এক্স, তার মানে এ মানে কত 5/4। তাহলে অধিবৃত্তের উপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক কত হবে? আমরা জানি যে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x, এই যে অধিবৃত্ত থাকে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x, তার উপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক হয় a_t স্কোয়ার কমা 2at। তাহলে এক্ষেত্রে পাদবিন্দু যেটা ধরি অবিলম্বের পাদবিন্দু, ধরি অবিলম্বের পাদবিন্দু যেহেতু এই অধিবৃত্তের উপর আছে, সেই জন্য a_t স্কোয়ার কমা 2at। তার মানে এখানে কি হবে, a মান হচ্ছে 5/4, তার মানে 5/4 t স্কোয়ার কমা 2 ইন্টু at, এ মানে হচ্ছে 5/4 ইন্টু t। তাহলে এটা যদি পাদবিন্দু হয় তাহলে যে অবিলম্বটা আছে তার প্রবণতা কত বের করতে হলে তোমাকে এই যে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু অধিবৃত্তটা কি আছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 5x, এটা এখান থেকে তোমাকে dy dx বের করতে হবে। তো dy dx বের করতে গেলে কি হবে, ডেরিভেটিভ করতে হবে। উভয় পক্ষকে তুমি x এর সাপেক্ষে অবকলন করো, উভয় পক্ষকে x এর সাপেক্ষে অবকলন করে পাই, উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অবকলন। পরীক্ষার খাতায় এগুলো লেখার দরকার নেই, তোমাদের বোঝার জন্য যে কি করা হচ্ছে সেই জন্য আমি লিখছি যে উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই। তো উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অবকলন করলে দেখো ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে 2y, যেহেতু এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ হচ্ছে তাই dy dx হবে। ডেরিভেটিভ চ্যাপ্টারে আমি এগুলো বুঝিয়েছিলাম, এক্স এর ডেরিভেটিভ 1, তাহলে 5 ইন্টু 1 মানে 5 হবে। দেওয়ার পর এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি dy dx সমান কত পাচ্ছি 5/2y। দেওয়ার পর আমাকে বের করতে হবে dy dx at 5/4, এই যে বিন্দুটাকে সিম্পলিফাই করলে হবে 5/4 t স্কোয়ার কমা এখানে 2 আর 4 এটা কাটাকুটি হবে, 2 2 যা 4 মানে কত হবে 5/2 ইন্টু t। তাহলে এই বিন্দুতে dy dx টা কত সেটা বের করো। দেওয়ার পর dy dx ওই যে বিন্দুটা বললাম ওই বিন্দুতে dy dx টা কত বের করো, মানে dy dx at 5/4 t স্কোয়ার কমা 5/2t সমান কত হবে 5/2 ইন্টু y, মানে হচ্ছে তোমার কোটিটা বসবে y এর জায়গায়, তাহলে কত হবে 5/2 ইন্টু t। তাহলে 2 2 কেটে যাচ্ছে, ইকুয়ালস টু কত হচ্ছে 5/5t, 5 কেটে গেল সমান 1/t। বোঝা গেছে। দেওয়ার পর অবিলম্বের প্রবণতা কত হবে, অবিলম্বের প্রবণতা আমরা জানি -1/dy dx, -1/dy dx অ্যাট ওই যে পয়েন্ট আছে, মানে ওই যে পয়েন্টে অবিলম্বের প্রবণতা কি হবে -1/dy dx অ্যাট 5/4 t স্কোয়ার কমা 5/2t সমান কত হবে -1/1/t সমান কত হয়ে যাবে, এটাকে ক্যালকুলেট করলে তোমার কত দাঁড়াচ্ছে -1/1/t মানে হচ্ছে -t। কিন্তু বলেছে অবিলম্বটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে, তাহলে দেখো tan 45 ডিগ্রি সমান কত হবে, দেওয়ার পর tan 45 ডিগ্রি সমান অবিলম্বের প্রবণতা কত -t।
হুইচ ইমপ্লাইজ tan 45 ডিগ্রি 1 সমান মাইনাস টি, হুইচ ইমপ্লাইজ টি সমান কত পেলাম -1। তাহলে অবিলম্বের পাদবিন্দু কি হবে? প্রথমে যে আমি বিন্দুটা পেয়েছিলাম, এই যে বিন্দু পাদবিন্দু যেটা লিখেছিলাম, এই যে 5/4 টি স্কোয়ার কমা 5/2 টি, এখানে টি এর জায়গায় -1 বসিয়ে দিলে আনসারটা চলে আসবে। দেয়ারফর পাদবিন্দু ইকুয়ালস টু কি হবে? দেয়ারফর পাদবিন্দু ইকুয়ালস টু কত হবে না 5/4 টি স্কোয়ার মানে -1 স্কোয়ার কমা 5/2 ইন্টু -1 সমান, এটাকে ক্যালকুলেট করলে দেখো কত হচ্ছে 5/4 হবে, কারণ -1 স্কোয়ার করলে 1 হয়, আর -5/2 হবে কমা -5/2। তো তোমাদের যে প্রশ্নটি ছিল তার অপশনে তোমার বি আছে, আনসার হচ্ছে অপশন বি তে এটা আছে, তাই আনসারটা হবে তোমার অপশন বি। বোঝা গেছে? তো এইভাবে তোমাদের এই যে এত লিখে করালাম, এইগুলো শর্টকাট বলে কিছু হয় না। দেখো একটা কথা বলি, তোমরা 11-এ শিখছো, তাই এখানে শর্টকাটে কিছু করতে গেলে তোমাদের সেই চ্যাপ্টারের যে কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার হবে না। তুমি কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ না, তুমি ক্লাস 12-এর সেমিস্টার 3 এর এমসিকিউ টাইপের প্রশ্নের উত্তর দিচ্ছ, মানে এটা নয় যে চ্যাপ্টারটা সম্বন্ধে তুমি সঠিক জ্ঞান অর্জন করবে না। তাই শর্টকাট কোনো পদ্ধতি অ্যাপ্লাই করতে যাবে না। আমি যে লিখে লিখে করালাম পরীক্ষার খাতায়, এই লেখাগুলো দরকার নেই, তাহলে অঙ্কটা ইজিলি হয়ে যাবে। ঠিক আছে? এবারে ওই 587 নম্বর পেজের 29 নম্বর যে অঙ্কটি আছে, y ইকুয়ালস টু x প্লাস 4/x² বক্ষের যে স্পর্শকটি x অক্ষের সমান্তরাল তার সমীকরণ বলেছে। তাহলে যে স্পর্শকটি x অক্ষের সমান্তরাল তার সমীকরণ তোমাকে বের করতে বলেছে। চলো তাহলে বের করে দেখা যাক। তো তোমাকে যেটা বলেছে, প্রশ্নে বলা আছে যে y ইকুয়ালস টু x প্লাস 4/x+4/x², এই অধিবৃত্তের যে বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল সেটা তোমাকে বের করতে বলেছে। তাই এই যে বিন্দুতে স্পর্শক আমি ধরে নিলাম x1, y বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল, বিন্দুটা তো তোমাকে বের করতে হবে। বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল, তাহলে আমি ধরে নিলাম x1 y1 বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল। দেওয়ার পর এখান থেকে তোমাকে dy dx বের করতে হবে। dy dx সমান কত হচ্ছে 1 - 4 2 8/x³ হচ্ছে। দেওয়ার পর যেহেতু x1 y1 বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল, তাহলে আমার কি হবে dy dx at x1 y1 কত হবে? dy dx at x1, y1 সমান কত হবে? 0 হবে, which imply 1 - 8/x³ x1³ equals to 0, তাই তো? which imply আমরা এখান থেকে পাচ্ছি x1³ equals to 8, 8 মানে হচ্ছে 2 এর কিউব, which imply আমরা কি পাচ্ছি x1 সমান কত? 2। তার মানে ওই যে বক্রের 2 নম্বর যে বিন্দু আছে x1 সমান 2, x এর মান যখন 2 তখন হচ্ছে তার স্পর্শকটা তোমার x অক্ষের সমান্তরাল, তখন 1 নম্বর ইমপ্লাই যে 1 নম্বর থেকে আমি y এর মান পেয়ে যাব। দেওয়ার পরে 1 নম্বর ইমপ্লাই তুমি ওখানে দেখো y1 সমান x1 y1 টা কোথায় আছে? স্পর্শকটা এই ওই মানে তোমার বক্রের উপর আছে, এই বক্রটার উপর আছে, তাহলে বক্রটাকে সিদ্ধ করছে y1 সমান x1 প্লাস 4/x1²। এবার x1 এর মানটা বসিয়ে দাও, তাহলে 2 প্লাস 4/2², 2² মানে 4 4 কেটে গিয়ে 1, তাহলে 2 প্লাস 1 মানে কত? 3। তাহলে y1 এর মান কত হলো? দেওয়ার পর আমরা পাচ্ছি y1 সমান 3। তাহলে কি হচ্ছে না 2, x1 সমান 2 আর y2, 3 বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল, তাই তো? x অক্ষের সমান্তরাল এই যে বিন্দুটা আছে, এই বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল, তাহলে স্পর্শকের সমীকরণ কি হবে? তাহলে তোমার হচ্ছে স্পর্শকের সমীকরণ হবে, আমরা জানি যে কি y ইকুয়ালস টু তোমার কোটি হবে। তাহলে স্পর্শকের সমীকরণ কি হবে? স্পর্শকের সমীকরণ আমরা জানি যে যে কোনো বিন্দু, ধরো তোমাকে যদি বলা হয় x1, y1 বিন্দুগামী x অক্ষের সমান্তরাল কোনো সরলরেখার সমীকরণ কি হয়? y ইকুয়ালস টু y1 হয়, এটা আমরা জানি। তাহলে দেখো 2, 3 যে বিন্দু আছে x অক্ষের সমান্তরাল স্পর্শকের সমীকরণ কত হবে? y ইকুয়ালস টু কোটি, মানে y ইকুয়ালস টু 3 হবে। দিস ইজ ইউর আনসার, y ইকুয়ালস টু 3, হুইচ ইজ ইন অপশন ডি। আনসার হচ্ছে তোমাদের অপশন ডি। তোমার এইগুলো বুঝতে হবে যে কোনো বিন্দুগামী x অক্ষের সমান্তরাল কোনো সরলরেখা মানে y ইকুয়ালস টু c, c মানে হচ্ছে কোটি,
কোটি মানে এখানে কত আছে আমরা জানি, এক্স অক্ষের সমান্তরাল যে কোনো সরলরেখার সমীকরণ কি হয়, ওয়াই ইকুয়ালস টু সি। সি মানে কি, সি মানে হচ্ছে কোটিটা, মানে ওয়াই ইকুয়ালস টু 3 ইজ ইউর আনসার। বোঝা গেছে? মানে এখানে হচ্ছে যে বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল সেই বিন্দুটা এখানে প্রয়োজন ছিল। এবারে আসি তোমাদের পেজ নাম্বার 390। 390-তে দিয়েছে, এটা তোমাদের মডেল কোশ্চেন পেপার সেট 2 এর প্রশ্ন। 28 নম্বর যে প্রশ্ন বলেছে 6,2 বিন্দু থেকে x²/9 - y²/4 = 1 পরাবৃত্তের যে কোটি স্পর্শক অঙ্কন করা যায় তার সংখ্যা। এই প্রশ্নটি তোমাদের WBJEE 2007 এসেছে। WBJEE 2007 এই প্রশ্নটি এসেছে, খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, যে 6,2 বিন্দু থেকে এই পরাবৃত্তে যে কোটি স্পর্শক অঙ্কন করা যায়। তো চলো ক্যালকুলেট করে দেখা যাক। তো 28 নম্বর যে প্রশ্নটি তোমাদের বলা আছে, তাহলে 28 নম্বরে কি বলছে না 6,2, এই যে 6,2 বিন্দু থেকে তোমাকে বলেছে x²/9 - y²/4 = 1 পরাবৃত্তের স্পর্শকের সংখ্যা। এখানে তোমাকে দুটো কনসেপ্ট বুঝতে হবে। যে কোনো দেখো বহিস্থ, এই বিন্দুটা যদি বহিস্থ বিন্দু হয়, মানে পরাবৃত্তের বাইরে যদি এটা অবস্থিত হয়, বহিস্থ বিন্দু যদি হয় অর্থাৎ পরাবৃত্তের বাইরে যদি অবস্থিত হয়, তাহলে স্পর্শকের সংখ্যা হবে তোমার দুটো। তখন হবে স্পর্শকের সংখ্যা, বাইরের কোনো বিন্দু হলে স্পর্শকের সংখ্যা সমান 2 হবে। কিন্তু যদি অন্তস্থ বিন্দু হয় অর্থাৎ পরাবৃত্তের ভিতরে যদি অবস্থিত হয়, তা ভিতরে অবস্থিত হলে স্পর্শক কি করে হবে, তখন স্পর্শকের সংখ্যা হবে =0 হবে। কেন হবে, ধরো তোমার পরাবৃত্তের ভিতরে আছে, এইটা ধরো সিম্পল ভাবে একটা ছবি আঁকছি, এই যে পরাবৃত্তটা আছে, এই পরাবৃত্তের ভিতরে কোথাও ধরো এখানে বিন্দুটা আছে, এই বিন্দু থেকে এই পরাবৃত্তের স্পর্শক টানা যায় কি, এ তো ছেদ করবে না। কিন্তু বাইরে যদি কোনো বিন্দু হয়, ধরো এই বিন্দুটা বাইরে আছে, তাহলে বাইরে হলে কি হবে, দুটো স্পর্শক অঙ্কন করা যাবে। বোঝা গেছে? তাহলে পরাবৃত্তের বাইরে হলে দুটো, ভিতরে হলে 0টি স্পর্শক অঙ্কন করা যাবে। তো এই বাইরে ভিতরে ব্যাপারটা কি করে হবে না, এই যে এক্সপ্রেশনটা আছে x²/9 - y²/4 - 1 = 0, সব কটাকে তুমি বাম দিকে নিয়ে চলে এলে। এবার বাম দিকের যে এক্সপ্রেশন আছে সেখানে x এর জায়গায় ভুজ অর্থাৎ 6 আর y এর জায়গায় কোটি বসিয়ে দেখো এটা >0 = 0 <0 হচ্ছে। পরাবৃত্তের ক্ষেত্রে যদি >0 হয় তাহলে ভিতরে অবস্থিত হবে। তাহলে এই এক্সপ্রেশনটাকে যদি আমরা S1 বলি, তার মানে S1 মানে কি, S1 মানে হচ্ছে এই যে লেফট হ্যান্ড সাইড যে এক্সপ্রেশন আছে সেখানে x এর জায়গায় ভুজ এবং y এর জায়গায় কোটি বসিয়ে দাও। তাহলে x এর জায়গায় ভুজ বসালে কত হবে, 6²/9 মাইনাস y এর জায়গায় কোটি মানে কত, 2²/4 -1। এটা ক্যালকুলেট করলে 636 মানে 4 -4/4 মানে -1, আর এই -1 আছে, তাহলে 4 - 2 মানে 2 হুইচ ইজ >0। তার মানে এক্সপ্রেশনটা কি হয়ে গেল, লেফট হ্যান্ড সাইডে x এর জায়গায় ভুজ এবং y এর জায়গায় কোটি বসিয়ে যে এক্সপ্রেশনটা ভ্যালু আমি পেয়ে গেলাম >0। তার মানে 6,2 বিন্দুটি কি আছে তোমার পরাবৃত্তের ভিতরে অবস্থিত। তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম 6,2 বিন্দুটি পরাবৃত্তের ভিতরে অবস্থিত, পরাবৃত্তের ভিতরে অবস্থিত। আর পরাবৃত্তের যেহেতু ভিতরে অবস্থিত, তাহলে নাম্বার অফ ট্যানজেন্ট কি হবে, 0 হবে। দেয়ারপর স্পর্শকের সংখ্যা কত হবে, একটু আগেই বোঝালাম। দেখো জিনিসটা ভালো করে বোঝো, ধরো এইটা তোমার পরাবৃত্ত, তোমরা জানো ছোটবেলায় পড়েছো আর কি। তো ভিতরে যদি এখানে কোথাও থাকে তো সেটা কি হবে, স্পর্শক হবে, স্পর্শক তো হবে না। বোঝা গেছে? তাহলে নাম্বার অফ স্পর্শক কি হয়ে গেল, 0 হয়ে গেল। তাহলে স্পর্শকের সংখ্যা কত হবে, দেয়ারপর স্পর্শকের সংখ্যা, লজিক বুঝতে হবে। বারবার বলছি, অনেক স্টুডেন্টকে আমি লক্ষ্য করে দেখছি যে তারা শর্টকাট খুঁজে বেড়াচ্ছে। দেখো তুমি কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ না, তোমার এখানে নলেজের উপর কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার বা টিচার হবে, তাই তোমার এই যে 11-12-এর যে কনসেপ্টগুলোকে ক্লিয়ার থাকা খুব দরকার। 11-12-এর যদিও এমসিকিউ টাইপের প্রশ্ন, কিন্তু সবই কনসেপ্ট তোমাদের ঠিকঠাক থাকতে হবে। এবার দেখো যেটা আমি এখানে যে কনসেপ্টটা আছে, যদি বাইরে অবস্থিত হতো, বিন্দুটা যদি বাইরে অবস্থিত হতো সেক্ষেত্রে কি হতো, দেখো বিন্দুটা যদি বাইরে হতো, ধরো এইটা তোমার হাইপারবোলা, তো বাইরের বিন্দুটা ধরো বাইরে কোথাও এখানে কোথাও অবস্থিত, সেক্ষেত্রে কি হতো, দুটো স্পর্শক হতো। সেক্ষেত্রে
তোমার দুটো স্পর্শক টানা যেত। এই হচ্ছে তোমার কনসেপ্ট, বোঝা গেছে? তাহলে বাইরে হলে দুটো, আর ভিতরে যদি অবস্থিত হয়, ধরো ভিতরে ধরো এখানে কোথাও অবস্থিত, সেক্ষেত্রে স্পর্শক তোমার শূন্য হয়ে যাবে, কারণ সেক্ষেত্রে ছেদ করবে না, সেটা যে কোনো কার্ভের ক্ষেত্রেই সত্য। তো আনসারটা হবে তোমাদের অপশন এ 0। তোমাদের এখানে যে আনসার মানে প্রশ্ন বিচিত্রা যেটা দেওয়া আছে, সেখানে আনসারটা অপশন ডি, নাম্বার অফ স্পর্শক 4 দেওয়া আছে, অবভিয়াসলি সেটা রং আনসার। তো আনসারটা হবে তোমাদের অপশন এ 0। ওদের ভুল হওয়ার কারণ আমার যেটা মনে হয়, S1 এর ভ্যালু গ্রেটার দ্যান 0, ওরা ভাবছে গ্রেটার দ্যান 0 হলে বাইরে হয়, কিন্তু পরাবৃত্তের ক্ষেত্রে যখন এক্সপ্রেশনের ভ্যালুটা গ্রেটার দ্যান 0 হয় তখন ভিতরে হয়। এটা যদি সার্কেল বা প্যারাবোলা বা তোমার ইলিপসের ক্ষেত্রে হতো, তখন গ্রেটার দ্যান 0 মানে বাইরের বিন্দু হতো, সেক্ষেত্রে দুটি স্পর্শক থাকতো। কিন্তু এই প্রশ্নে তোমার নাম্বার অফ স্পর্শক অর্থাৎ নাম্বার অফ ট্যানজেন্ট 0 হবে আর কি, এটা তোমাদের বুঝতে হবে। এবারে আসি তোমাদের পেজ নাম্বার 392 মডেল কোশ্চেন পেপার 392 মডেল কোশ্চেন পেপার 3। তো মডেল কোশ্চেন পেপার 3 পেজ নাম্বার 392 এর 28 নম্বর যে প্রশ্নটি আছে, দেখো 28 নম্বর প্রশ্ন, 28 এবং 29-এর জন্য একটা কমন প্রশ্ন দিয়ে আছে। বলেছে 3y² = 8x অধিবৃত্তের 2/3t² 4/3t বিন্দুতে স্পর্শকের নতিমাত্রা মানে এখানে প্রবণতা -2 হলে, তাহলে বলেছে 28 নম্বর অঙ্ক বলেছে টি এর মান কত হবে, আর 29 নম্বর বলেছে স্পর্শকটির সমীকরণ কি হবে, সেটা তোমাকে অপশনে দেওয়া আছে। বোঝা গেছে? একটা অঙ্ক দিয়ে তোমাকে দুটো প্রশ্ন দিয়ে দিয়েছে। একটা বলেছে 3y² = 8x অধিবৃত্তের 4/3t² 4/3t বিন্দুতে স্পর্শকে নতিমাত্রা -2 হলে টি এর মান কত 28 নম্বরে, আর 29 নম্বরে বলেছে স্পর্শকের সমীকরণ। চলো তাহলে ক্যালকুলেট করে দেখা যাক। তাহলে কমন যে অঙ্কটি আছে 28 এবং 29 নম্বর, সেখানে তোমাকে মেন যেটা দেওয়া আছে যে 3y², কার্ভটা হচ্ছে 3y² = 8x, যা একটা অধিবৃত্ত। এবার দেখো 3y² = 8x, এখান থেকে তোমাকে dy dx-টা বের করতে হবে, তাই না? তো এখানে দেখো তুমি এটাকে তুমি লিখতে পারো y² = 8/3 × x। তাহলে এটাকে উভয় পক্ষকে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x যদি করি, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x যদি আমরা করি, তাহলে y² এর ডেরিভেটিভ কত হবে? y² এর ডেরিভেটিভ 2y × dy dx, 2y × dy dx ইকুয়ালস টু x এর ডেরিভেটিভ 1, তাহলে কত হচ্ছে 8/3। তাহলে দেখো 2 4 যা 8 হয়ে গেল, 2 4 যা 8, তাহলে দেওয়ার পর এখান থেকে আমরা পাচ্ছি dy dx ইকুয়ালস টু কত হচ্ছে 4/3y, dy dx সমান হচ্ছে 4/3y, dy dx সমান হচ্ছে 4/3y। এবার যে পয়েন্টটা দিয়ে দিয়েছে সেই মানে dy dx 4/3y, তাহলে যে পয়েন্ট আছে সেই পয়েন্টে স্পর্শকের নতিমাত্রা কত হবে? দেয়ারফর তার মানে ওই যে পয়েন্টটা আছে তোমার যেটা দেওয়া ছিল 2/3t² 4/3t, ওই পয়েন্টে তোমার স্পর্শকের প্রবণতা, তাহলে dy dx at 2/3t², 4/3t সমান কত? সমান তোমার এটার আনসার যেটা হবে সেটাই হচ্ছে তোমার নতিমাত্রা -2 দেওয়া আছে। হুইচ ইমপ্লাই dy dx at এই পয়েন্টে dy dx এর মান কত হবে? 4/y এর জায়গায় 3y এর জায়গায় 4/3t বসবে, তাহলে 4/3 × 4/3t সমান কত? -2। এখানে দেখো 3 3 কেটে যাচ্ছে, হুইচ ইমপ্লাই তুমি কি পাইলে 4/4t সমান -1, 4 4 কেটে যাচ্ছে, তাহলে এখানে তুমি কি পাচ্ছ? টি সমান কত হবে? এই যে -1/2টা এদিকে চলে এলে -1/2 হয়ে যাবে, তাহলে টি সমান কত হলো তোমার -1/2, টি সমান হচ্ছে তোমার -1/2। তার মানে তোমাদের এখানে অপশন আছে অপশন বি, তার মানে আনসারটা এখানে কি হবে? আনসারটা তোমার হচ্ছে অপশন বি ইজ ইউর আনসার। তাহলে টি এর মান পেয়ে গেলে, টি এর মান যদি পেয়ে যাও বিন্দুটা পেয়ে যাবে, তাহলে বিন্দুটি কি হবে? বিন্দুটিতে তুমি টি এর মান বসিয়ে দাও, বিন্দুটি ইকুয়ালস টু কত হবে? এই যে টি এর মান এখানে বসালে -1/2, তার মানে কত হবে? 2/3 × t² মানে -1/2 মানে কত? 1/4, 4/3 × t মানে কত বলো? -1/2 সমান বিন্দুটা তাহলে কি দাঁড়াচ্ছে? এখানে 2 2 যা 4 কাটছে, 2 2 যা 4 কাটছে, তার মানে হচ্ছে বিন্দুটা হচ্ছে 1/6, -2/3, এটা হচ্ছে বিন্দু। তাই এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ কি হবে? তাহলে এই যে বিন্দুটা পেলাম, এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ কি হবে? আমরা জানি স্পর্শকের সমীকরণ
স্পর্শকের সমীকরণ কি হবে বলো? ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মান হচ্ছে -2/3 ইকুয়ালস টু প্রবণতা কত দেওয়া আছে? -2 দেওয়া আছে, তাহলে -2 ইন্টু এক্স মাইনাস x1 মানে 1/6। তাহলে দেখো এটাকে যদি সিম্পলিফাই করো কত হচ্ছে? ওয়াই প্লাস 2/3 ইকুয়ালস টু -2x মাইনাসে মানসে প্লাস 1/3 হচ্ছে। বোঝা গেছে? এটাকে সিম্পলিফাই করলে কত হচ্ছে? 2x প্লাস ওয়াই ইকুয়ালস টু তোমার 1/3 -2/3 হচ্ছে। এটাকে ক্যালকুলেট করলে -1/3, 3 দিয়ে সবাইকে গুণ করে দাও, তার মানে আনসারটা কত হচ্ছে? 3 দিয়ে এখানে যদি গুণ করো 6x প্লাস 3 ইন্টু ওয়াই মান হচ্ছে কত? 3y ইকুয়ালস টু এই যে -1টা পড়ে থাকবে, তার মানে তোমার আনসার হবে, তোমার আনসারটা কি দাঁড়াচ্ছে? 6x প্লাস 3y প্লাস 1। তার মানে আনসারটা তোমার কত হচ্ছে? 6x প্লাস 3y, আর -1টা একদিকে নিয়ে এলে +1 হয়ে যাবে, বাম দিকে 0। তার মানে আনসারটা তোমার আছে অপশন ডি। আনসার তোমার কি আছে? অপশন ডি ইজ ইউর আনসার। তো দেখো, মানে কনসেপ্টটা তোমাকে ঠিকঠাক থাকলে ইজিলি অঙ্কগুলো করা যাচ্ছে। আমি জাস্ট এর আগে ভিডিও ছিল আমার ট্যানজেন্ট নর্মালের কনসেপ্টের ভিডিও আছে, তোমরা দেখে নেবে। আর আমি রায়ান মার্টিন থেকে বেশ কিছু প্রশ্ন এখানে তোমাদেরকে সলভ করে দেখালাম। পরবর্তী ভিডিওতে আমি আবার পরবর্তী কিছু ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব চ্যাপ্টার ওয়াইজ। তবে একটা কথাই বলবো, চ্যাপ্টার ওয়াইজ যে ভিডিওগুলো আছে বেসিক কনসেপ্ট, এবং আমি সাতটা হোক বা ছায়া প্রকাশনের বই হোক, যে কোনো পাবলিশারের যে বইয়ের সলিউশনগুলো তোমাদের দিয়েছি, যে এখানে বইটা ইম্পর্টেন্ট নয়, যে কোনো বই থেকেই করা যায়। তোমার কনসেপ্ট ঠিক থাকলে তোমরা যে কোনো অঙ্কই করে উঠতে পারবে। তো এই সংক্রান্ত পরবর্তী ভিডিওতে আবার অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আমি একটা রিভিশন ক্লাস করাবো। তো তোমরা মন দিয়ে চ্যাপ্টারের কনসেপ্ট, তোমার যে অনেকে প্রশ্ন করো যে স্যার কিভাবে আমরা প্র্যাকটিস করব, দেখো প্র্যাকটিস করার জন্য তোমাদের যেটা দরকার, প্রত্যেকটা চ্যাপ্টারের আগে কনসেপ্ট ক্লিয়ার করো, কনসেপ্টটাকে মাথায় রাখো, নট খাতায়। মাথায় রাখো, কনসেপ্ট ক্লিয়ার করে সেই কনসেপ্টের উপর বেস করে বিভিন্ন টাইপের প্রশ্ন সলভ করো। একই টাইপের প্রশ্ন বারবার সলভ করার দরকার নেই, বিভিন্ন টাইপের প্রশ্ন তোমরা সলভ করো, তাহলে দেখবে ইজি লাগবে। এখানে কনসেপ্ট ক্লিয়ার করে সেই কনসেপ্ট রিলেটেড যে প্রশ্নগুলোকে সলভ করাটা খুবই জরুরি। তাই তবে তোমরা শিখতে পারবে, এটা আমি বলতে পারি। তোমাকে এমনভাবে তৈরি হতে হবে যে এই চ্যাপ্টার সংক্রান্ত যে কোনো অঙ্ক আমি পারবো, সেটা যে কোনো বই থেকে হতে পারে। এই কনফিডেন্সটা নিজের মধ্যে বিল্ড করবে। আর একটা রিকোয়েস্ট করব, শর্টকাট মেথডে এখনই যাবে না। শর্টকাট মেথডে গেলে কিন্তু তোমাদের একটা কথা বলতে পারি, তোমাদের কনসেপ্টটা অসম্পূর্ণ থেকে যাবে। শর্টকাট মেথড কিন্তু কনসেপ্টের উপর বেস করে হয় না, মুখস্থের উপর বেস করে হয়। অর্থাৎ বেশ কিছু ক্যালকুলেশনকে তোমরা জাস্ট আইডেন্টিফাই করে মুখস্থ করে রাখবে, এইটা থাকলে এটা হয়, তাহলে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হবে না। কারণ এখান থেকে সায়েন্স পড়ে তোমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার বা টিচার হবে, এইটা তোমাদের ভুলে গেলে হবে না। তো এই ভিডিওতে এই পর্যন্ত থাক, পরবর্তী ভিডিওতে আবার পরবর্তী অঙ্ক নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো। আর একটা কথা বলবো, তোমাদের কোনো যদি কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখবে।